Hello and welcome everyone. This is Alamin Rahman. You are watching TWS Academy. সকলকে স্বাগত। আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। কেমন আছো সকলে এবং তোমাদের পড়াশোনা কেমন চলছে? আমার যে ক্লাসগুলি ইতিমধ্যে হয়ে গেছে, আমি ভাবলাম তার উপর থেকে একটা তোমাদের সারপ্রাইজ মক টেস্ট নেওয়া যাক। হিস্ট্রি, জিওগ্রাফি এই দুটো পোর্শনই তোমাদের কমপ্লিট হয়েছে রিসেন্টলি, রাইট? কমপ্লিটেশন বলতে আমরা জাস্ট শুরুটা করেছি। তো আজকে আমি কেবলমাত্র হিস্ট্রি নয়, হিস্ট্রি প্লাস জিওগ্রাফি এর ওপর থেকে আমি তোমাদের একটা মক টেস্ট অ্যারেঞ্জ করছি। ইতিহাস নয়, ইতিহাস এবং ভূগোলের ওভারঅল ওপর থেকে। অর্থাৎ এই যে ক্লাসগুলো তোমাদের যাচ্ছে, তোমরা কেমন পড়ছো নাকি ফাঁকি দিচ্ছ, আমার তো চেক করতে হবে নাকি? তো আমার সাউন্ড অডিও ভিডিও সব ঠিক আছে? একবার একটু কমেন্টের মাধ্যমে সকলে জানাও। সাউন্ড অডিও ভিডিও অল ক্লিয়ার? সাধন, সুপ্রভাগিরি, দেব, বড়ুয়া, মহাসিনা, মনীষা, জিৎ, পিরু, সকলকে স্বাগত, সকলকে স্বাগত। ইয়েস ইয়েস ইয়েস। দেখো, লাইভ মক টেস্টে আমি তোমাদেরকে বুঝতে পারবো কে কতটা পারফর্ম করছো। ভালো পারফর্ম করলে অবভিয়াসলি বাহবা তো দেবই, অ্যান্ড যদি দেখি একটু খারাপ তাহলে কিন্তু আমি একটু বকাও দিতে পারি যাতে কি তুমি ইমপ্রুভ করতে পারো। আপকামিং অনেকগুলো অপরচুনিটি তোমাদের কাছে আসবে, অনেকগুলো পরীক্ষার সুযোগ তুমি পাবে। তো সেই সুযোগগুলো কাজে লাগাতে হলে কিন্তু তোমাকে চুপচাপ পড়ে যেতে হবে, আর কিচ্ছু না। আমি কিন্তু বারবার করে বলছি, তোমার স্টাডির মধ্যে যেটা হচ্ছে সেলফ ব্যাপারটা, সেলফ স্টাডিটা তোমাকে বেশি করে এগিয়ে নিয়ে যেতে হবে, তবেই কিন্তু তুমি সাফল্যের চূড়ায় পৌঁছাতে পারবে। আজ পর্যন্ত আমি যতগুলো ছেলে মেয়ের সাথে সাকসেস স্টোরি করেছি, যতগুলো ছেলে মেয়ের সাথে আমি সফলতার গল্প শেয়ার করেছি, সবারই কিন্তু মেন মুদ্রা ছিল এটাই যে স্যার আমরা কিন্তু সেলফ স্টাডি করতাম। তোমরা যে অ্যাপে ক্লাস করো অবভিয়াসলি খুব ভালো কথা, সেই ক্লাস তুমি করছো, বাট তারপরেও নিজে কিন্তু একটু সেলফ স্টাডি করো, নইলে কিন্তু পুরো সিলেবাসটা তোমার দখলে রাখা মুশকিল হয়ে যাবে। এবং যখনই ফর্ম ফিল আপ শুরু হবে ব্যাক টু ব্যাক, মনে করো এখন যেমন মিসলেনিয়াসের ফর্ম ফিল আপ চলছে, তো তেমনি যখনই অন্যান্য আরো অপরচুনিটি আসবে, তো তুমি জাস্ট কুইক রিভিশন করেই পরীক্ষাতে বসতে পারবে, কুইক রিভিশন করেই বুঝতে পারবে। এটা কিন্তু সকলকে হেল্প হবে। শুরু করি শুরু করি শুরু করি এক এক করে সবার প্রশ্ন আস্তে আস্তে দেখবো। সবাই ভালো আছো তো? একে একে অনেক প্রশ্নের উত্তর দেব, যার যা ডাউট আছে ডাউটস গুলো সলভ করব, অ্যান্ড ব্যাক টু ব্যাক আমি অনেক অনেক প্রশ্ন এবং প্রশ্নের সাথে সাথে একটু কুইক এক্সপ্লেনেশনও দেব, যাতে তোমাদের বুঝতেও সুবিধা হয় কোন প্রশ্নে কেমন ধরনের এক্সপ্লেনেশন মুখস্থ রাখতে হবে বেসিক্যালি, সেটাও আমি তোমাদেরকে শিখিয়ে দেব এই ক্লাসের মাধ্যমে। চলো আমরা তাহলে শুরু করছি আমাদের। তো আজকে বেসিক্যালি হিস্ট্রি এন্ড জিওগ্রাফি বোথ থাকছে আমাদের ক্লাসের উপরে। তো সরাসরি স্ক্রিনে প্রথম প্রশ্ন, 1 নাম্বার প্রশ্ন স্ক্রিনে। ভারত পরিচিতি এবং ভারতের ভূগোলের একদম প্রথম ক্লাসের দিকেই দেখবে আমরা এই জায়গাটা খুব ভালো করে তোমাদেরকে শিখিয়ে থাকি। তো প্রত্যেকে সঠিক উত্তর করার চেষ্টা করো এই কোশ্চেনটার। ভারতের উত্তর ও দক্ষিণ প্রান্তের দূরত্ব কত, এটা আমাদেরকে জানতে চেয়েছে। উত্তর ও দক্ষিণ প্রান্তের দূরত্ব কত, এটা আমাদেরকে বলতে হবে। বলো। হ্যাঁ, হিস্ট্রি এন্ড জিওগ্রাফি এসে গেছে, ভেরি গুড। তাহলে উত্তর ও দক্ষিণ প্রান্তে যদি আমরা দূরত্বের কথা বলি, অর্থাৎ ওপর থেকে এই নিচ পর্যন্ত যে দূরত্বটা আমরা পড়ছিলাম সেটা কত কিলোমিটারের মতো? সবাই কি বলেছো? অপশন নাম্বার দেখো, এই বি আর ডি এর মধ্যে কত ক্লোজ অপশন? 3142 আর 3214। এই প্রশ্নের সঠিক উত্তর নিঃসন্দেহে অপশন ডি। অনেকে বি করেছো, যারা যারা বি করেছো তাদের কি ঠিক হলো উত্তরটা? হ্যাঁ, এই জায়গাটা ভালো করে বুঝতে হবে। এই প্রশ্নটার দিকে একবার তাকাও, প্রশ্নটার দিকে একবার তাকাও। প্রশ্নটাতে কি বলা হয়েছে? ভারতের উত্তর থেকে দক্ষিণ প্রান্তের দূরত্ব কত? এই প্রশ্নটা তো অচেনা প্রশ্ন নয়, তোমাদের তো এই পার্টের মধ্যে অলরেডি করানো।
দেখো আমরা উপরে কত পড়ি, 37°6' থেকে শুরু করে একদম নিচে, এইটা হচ্ছে 3214 কিলোমিটার, যেটা হচ্ছে নর্থ টু সাউথ, নর্থ টু সাউথ। আর যদি আমাদের পূর্ব পশ্চিমের বিস্তারটা বলতো, যেটাকে না আমরা ওয়েস্ট ইস্ট এই পরিসংখ্যানটা যদি আমরা দেখি, সেটা হচ্ছে 2933 কিলোমিটার। এটা যেন প্রত্যেকের মুখস্থ থাকে, অনেকে ভুল করে ফেলেছো। উত্তর দক্ষিণ প্রান্তের বিস্তার কত, এটা আমরা আর কখনোই ভুলবো না। আমাদের উত্তর থেকে দক্ষিণের বিস্তার 3214 কিলোমিটার, আর পূর্ব পশ্চিমের বিস্তার 2933 কিলোমিটার। একের দাগের প্রশ্নের উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি। খুব ক্লোজ অপশন ছিল, এবং জেনে রাখবে আজকালকার পরীক্ষাতে না এরকম ক্লোজ অপশন প্রচুর দেয়, এবং সেই অপশনে না অনেকে গুলিয়ে যায়, সেটা যাতে না হয় তার জন্যই তো আমি এই টেস্টগুলো নিচ্ছি। আবার চলো হিস্ট্রিতে 2 নম্বর প্রশ্ন। দেখো আমি আজকে সব জায়গারই প্রশ্ন তোমাদেরকে করাবো, যাতে আমি বুঝতে পারি আসলেই যে তোমার প্রিপারেশনটা কেমন চলছে। দেখো সেকেন্ড কোশ্চেন স্ক্রিনে, মেহেরগড় সভ্যতা প্রথম কে আবিষ্কার করেন? দ্বিতীয় প্রশ্ন, মেহেরগড় সভ্যতা প্রথম কে আবিষ্কার করেন? মেহেরগড় সিভিলাইজেশন থেকে কোশ্চেন। আমরা হরপ্পা এবং সিন্ধু সভ্যতার ঠিক আগেই আমরা এই মেহেরগড় সভ্যতাটা পড়িয়েছিলাম। মেহেরগড় সভ্যতা কি কেন্দ্রিক সভ্যতা বলতো? তুমি যখনই মনে আছে হরপ্পা সভ্যতা যখন আমরা পড়েছি, এটা একটা উন্নত সভ্যতার নিদর্শন দেখেছি, উন্নত, এবং কিরকম, এটা নগর কেন্দ্রিক, বিভিন্ন নগর পরিকল্পনা আমরা দেখেছি। হরপ্পা সভ্যতা দেখি আমরা সুবিশাল নগর পরিকল্পনা, আসলে নগর কেন্দ্রিক সভ্যতা আমরা দেখেছি। অপর পাশে তুমি যখন এই মেহেরগড় সভ্যতা দেখবে না, এটা কিন্তু একটা মনে রেখে দেবে গ্রাম্য সভ্যতার এক্সাম্পল, গ্রাম্য সভ্যতা, গ্রাম্য সভ্যতা নিদর্শন হিসাবে আমরা মনে রাখবো মেহেরগড় সভ্যতা। তো এই মেহেরগড় সভ্যতা, জা ফ্রান্সিও জরিজ, অপশন নাম্বার সি যেটি রয়েছে এটিই হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো যারা যারা অপশন সি নির্বাচন করেছো একদমই সঠিক উত্তর হচ্ছে। কোন সময় আবিষ্কার হয়েছিল কে বলতে পারবে? এনিওয়ান তোমাদের মধ্য থেকে কেউ? কোন সময় এটা আবিষ্কার হয়েছিল মেহেরগড় সভ্যতা? মনে রেখে দেবে 1974, 1974 যারা যারা করবে তাদের একদম সঠিক উত্তর। 1974 করেছো তো? হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড। ফরাসি প্রত্নতত্ত্ববিদ ছিলেন এই জ ফ্রান্সোয়া জারিজ যার কথা বলা হচ্ছে, এবং আরো একজনের নাম অনেক উল্লেখ আসে, রিচার্ড মিডো নামও কিন্তু তোমাদের উল্লেখ আসে। পরের প্রশ্নটা দেখো 3 নাম্বার হিস্ট্রি। দেখো ক্লাস কিন্তু ফাঁকি দেবে না, আমি আজকের যা কোয়েশ্চেন্স করাচ্ছি সব ক্লাসের মধ্য থেকেই, সুতরাং এই প্রশ্নগুলোর উত্তর সবার সঠিক করতে হবে। হিমালয়ের কোন অংশটি হিমাচল হিমালয় নামেও পরিচিত? হিমালয়ের কোন অংশটি হিমাচল হিমালয় নামেও পরিচিত? হিমালয়ের আমরা শ্রেণী বিভাগ যখন পড়েছি তখন দেখবে হিমালয়ের আমরা দৈর্ঘ্য বরাবর ভাগ আর কিছু প্রস্থ বরাবর ভাগ আমরা দেখেছি, ঠিক আছে? দৈর্ঘ্য বরাবর ভাগ আর প্রস্থ বরাবর আমরা ভাগ দেখি। তো এদের মধ্যে কোনটিকে আমরা হিমাচল হিমালয় বলি? দেখবে এই হিমাচল হিমালয়কে অনেক সময় আমরা বলে থাকি মিডল অথবা লেসার হিমালয়, লেসার হিমালয়। তাহলে এই যে লেসার হিমালয় বা মিডল হিমালয় যেটা, সেটাই হচ্ছে আমার অপশন নাম্বার বি তে রয়েছে, তো এটাই হবে সঠিক উত্তর। শিবালিক হিমালয়, এটা থেকে WBCS প্রিলিমস এক সময় প্রশ্ন ছিল, শিবালিককে আমরা কি ধরনের হিমালয় বলি? বলো গৌরব, সুপ্রভা, সৌরভ, লিলি, জয়ন্তী, বলো শিবালিকটা কি ধরনের হিমালয়? শিবালিক হিমালয়টাকে আমরা কি ধরনের হিমালয়কে বলে থাকি? এটাকে আমরা বলবো আউটার হিমালয়, আউটার, বা বাংলাতে বলে এটা কি বহির হিমালয়। এবং WBCS এ জানো কি প্রশ্ন এসেছিল এক সময়? WBCS এক সময় প্রশ্নটা দিয়েছিল যে হিমালয়ের সর্বদক্ষিণে কোনটি অবস্থিত? তো হিমালয়ের মনে রেখে দেবে শিবালিক হিমালয় হচ্ছে হিমালয়ের, তোমাদের তো ক্লাস এগুলো সব সুন্দর করে করানো, তাও কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে বলবে, হ্যাঁ? সর্ব দক্ষিণে অবস্থিত, যাকে আমরা শিবালিক হিমালয় আমরা বলে থাকি, শিবালিক হিমালয় অঞ্চলকে বলে থাকি।
আর শিবালিক হিমালয়ের যদি পাদদেশীয় অঞ্চলে ঘন স্যাঁতসেঁতে অরণ্যাবৃত অঞ্চল যাকে আমরা দেখে থাকি, সেই অঞ্চলকে আমরা কি বলে থাকি? তাহলে হিমালয়ের শিবালিক হিমালয়ের মধ্যে যে অরণ্য আবৃত ঘন তৃণ সম্পাদিত যে অঞ্চল দেখি তাকে আমরা কি বলবো? তরাই বলবো। তাকে আমরা কি বলি? তরাই বলি। চলো, ভেরি গুড। পরের প্রশ্ন দেখো, চতুর্থ। পরীক্ষাতে এই রকম ধরনের কোশ্চেন্স থাকবে, বুঝতে পেরেছো? তো তার জন্যই থিওরি পোর্শনটা একবার ভালো করে কমপ্লিটেশনটা অলওয়েজ রাখবে। নিজে খেয়াল করে বড় হয়েছো, থিওরি পার্ট খুব ভালো করে কমপ্লিট করবে। এই রকম প্র্যাকটিস ক্লাস আমার অনেক পাবে, ইউটিউবেও পাবে, ব্যাচেও তোমাদেরকে দেওয়া হবে। তো ডাল্টন স্যারও করাচ্ছেন তোমাদের। তো থিওরিটা হচ্ছে মেন। থিওরিটা তুমি যত ভালো তত্ত্ব করতে পারবে, তো যে অ্যাঙ্গেল থেকেই কোশ্চেন্স আসুক না কেন, তুমি প্র্যাকটিস করাটা খুব ইজি। পরের প্রশ্নটার দিকে যদি তাকাও, অনেকে ভুল করে ফেলবে প্রশ্নটা, খুব ইন্টারেস্টিং কোশ্চেন। সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে প্রথম ধান চাষের প্রমাণ পাওয়া গিয়েছিল? তোমরা অনেকে ভুল করেছো এই জায়গায়। কর্ষিত জমি, দেখবে আমরা কালিবঙ্গান সাইট পড়ার সময় কর্ষিত মানে খনন করা হয়েছে বা চাষের কাজের জন্য চাষ দেওয়া হয়েছে, এইরকম জমির সন্ধান আমরা কর্ষিত জমির সন্ধান কিন্তু কর্ষিত জমির সন্ধান কিন্তু আমরা কোথায় পেয়েছি? কলিবঙ্গান সাইডে পেয়েছি। তো এক্ষেত্রে লোথাল ইজ দ্য রাইট অ্যান্সার। লোথালের অবস্থান ভারতের কোন রাজ্যে হবে? গুজরাট রাজ্যে হবে। লোথাল কোথায়? গুজরাট। আর লোথালকে আমরা একটা কি ধরনের বলি? এটা ছিল আসলে একটা পোর্ট সিটি। এটা পোর্ট সিটি মানে বন্দর নগরী। এটাকে আমরা কি বলেছিলাম? বন্দর নগরী লোথাল। আর ধোলাভিরা ভারতে অবস্থিত ওয়ান অফ দ্য লার্জেস্ট ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ, ওয়ান অফ দ্য লার্জেস্ট হরপ্পান সাইট, ভারতে অবস্থিত সবচেয়ে বড় রাখি গাড়ি, এটা আমরা সবাই জানি। তো তারপরে যদি কোনো বৃহত্তম আমরা কিছু বলি, সেটা হচ্ছে ধোলাভিরা। এই ধোলাভিরাও আমাদের কোথায়? না, এটাও গুজরাটে অবস্থিত। নাও আমার কোশ্চেন হচ্ছে যে ধোলাভিরা কি জন্য ফেমাস ছিল? হ্যাঁ, সৌমিদের উত্তর আমি পেয়ে গেছি, একদম ভালো উত্তর দিয়েছে সৌমি। আর কেউ বলতে পারবে ধোলাভিরাটা? লুনি নদী সংলগ্ন। ধোলাভিরা হচ্ছে কি? লুনি নদী সংলগ্ন জলাধার। ইয়েস, ওয়াটার রিজার্ভার। ওয়াটার রিজার্ভার বা জলাধারের সন্ধান মেলে। জলাধারের সন্ধান মেলে ধোলাভিরা সাইটে। ঠিক আছে, কলিবঙ্গান সাইটের অবস্থান কোথায়? কলিবঙ্গান সাইটের অবস্থান কোথায় বলো? একদম অপশন নাম্বার এ। হ্যাঁ, বিজ্ঞাপন বোর্ড, সাইন বোর্ড, সাহেববাগ বলেছো, ভেরি গুড। না, আমাদের কালিবঙ্গান সাইটের অবস্থান, এটা আমরা দেখব রাজস্থানে। কোন নদী সংলগ্ন হবে? এটা ঘরঘরা নদী সংলগ্ন। ঘরঘরা নদী সংলগ্ন। চল পরের প্রশ্ন, 5 নম্বর। খুব ভালো জায়গার কোশ্চেন। ভারতের প্রমাণ সময় আইএসটি মানে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, ভারতের যে প্রমাণ সময়, আমরা দেখবে যখন কোনো মিটিং বা ইত্যাদি তুমি জুম অ্যাপে শিডিউল করতে যাবে, দেখবে সব আইএসটি অ্যাকর্ডিং হবে। মানে ভারতের যে প্রমাণ সময়, বা এই টাইমে আইপিএল এর ম্যাচ আছে, বা যখন কোনো ভারতের সাথে মনে করো অস্ট্রেলিয়ার ক্রিকেট ম্যাচ আছে, তো যদি আমাদের ভারতীয় সময় অনুসারে আমরা দেখতে চাই, লেখা থাকবে আইএসটি এত, অর্থাৎ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। আর এই সুবিশাল ভারতের পূর্ব প্রান্ত আর পশ্চিম প্রান্ত, মানে তুমি যদি এই গুজরাট সাইড থেকে দেখা শুরু করো, এই ওয়েস্ট সাইড টু ইস্ট অরুণাচল প্রদেশ সাইড, সময়ের তো পার্থক্য হবেই। কারণ আমাকে বলো তো দেখি, 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য কত মিনিট হয়? 1 ডিগ্রি যদি দ্রাঘিমার পার্থক্য আমরা দেখি, তাহলে সেক্ষেত্রে সময়ের পার্থক্য কতক্ষণে হয়? 4 মিনিট হয় সময়ের পার্থক্য। এবারে আমাদের দ্রাঘিমার বিচারে সব থেকে পূর্বে আছে হচ্ছে অরুণাচল প্রদেশ, আর পশ্চিমে যদি আমরা গুজরাট ভাবি, দুটো অঞ্চলের মধ্যে কিন্তু সময়ের পার্থক্য রয়েছে। তাহলে ভারতের এক এক রাজ্যে বা এক এক প্রান্তে এক এক রকম যাতে সময় না হয়, তার জন্য ভারতের একটা প্রমাণ সময় আমরা মেনটেন করি, সেটাই হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। গ্রিনিচ মিন টাইমের থেকে আমরা এগিয়ে আছি কতটা? 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে। সঠিক উত্তর অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, ভারতের প্রমাণ সময় কোন দ্রাঘিমাকে মেনটেন করে, আমরা কোন দ্রাঘিমাকে হিসাব করে
ভারতের প্রমাণ সময় আমরা ক্যালকুলেট করি যে না এই দ্রাঘিমা রেখার ওপর যে টাইম জোনটা পড়ে সেটাই ভারতের প্রমাণ সময়। মনে রেখে দেবে 82°30' ইস্ট। এই ইস্ট বা পূর্ব কথা না থাকলে কিন্তু আবার ডাইরেকশন চেঞ্জ হয়ে যাবে। তো ই বা পূর্ব, ইস্ট বা পূর্ব কথাটা কিন্তু মেনশন থাকতে হবে। অঙ্কিতা, গৌরব সবাই বুঝেছো? রাশিদুল, ইস্ট কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাঁ, 82.5° পূর্ব দ্রাঘিমা। সৌরভ, ভেরি গুড। চলো পরেরটা। ব্যাটেল অফ 10 কিংডমস, এই 10 কিংস, 10 রাজার যুদ্ধ যাকে আমরা বলি। দেখো সেই প্রশ্নটা এখানে দেয়া হয়েছে, বলছে ঋগ্বেদে উল্লেখিত যে 10 রাজার যুদ্ধ এটা কোন নদীর সাথে হয়েছিল। বলা হয় এইরকম 10 জন রাজারা মিলিত বাহিনী যে যুদ্ধটা হয় সেটা হচ্ছে 10 রাজার যুদ্ধ। বলো সঠিক উত্তর এদের মধ্যে কি হবে? অপশন নাম্বার বি, অবভিয়াসলি পরুচি ইজ দা কারেক্ট অ্যান্সার। পরেরটা, ডোগরা উপজাতির মানুষ, এই জনজাতির মানুষ ভারতের কোন অঞ্চলে প্রধানত বসবাস করে? এটা একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, WBCS এও ছিল, জেনে রাখবে। এই জনজাতির মানুষ ভারতের যে অঞ্চলে বাস করে তা হলো পীর পাঞ্জালের দক্ষিণ পার্বত্য যে বেল্ট, যে রিজিয়নটা, সেই অঞ্চলে তারা বসবাস করে থাকে। পরেরটা, অষ্টম, বুদ্ধ চরিতের রচয়িতা অশ্বঘোষ, বলে দিয়েছে। আচ্ছা, ফার্স্ট ক্লাসের শেষে ওই কে কিসের রচয়িতা, প্রাচীন ভারতের ইতিহাস জানার জন্য যে বিভিন্ন হিস্ট্রিক উপাদান রয়েছে, ঐতিহাসিক উপাদান, বিভিন্ন ইতিহাসবিদদের লেখা যে গ্রন্থ এবং তার রচয়িতা, ওটা সবার মুখস্থ তো? আজকে কিন্তু যে কোনো কাউকে আমি পড়া ধরতে পারি, ওই জায়গাটা সবার মুখস্থ করেছে তো? কে কোনটা লিখেছিলেন বিশেষ করে পরীক্ষাতে কিন্তু খুব দেয়। যেমন বুদ্ধচরিত কার লেখা, হর্ষচরিত কার লেখা, রামচরিত কার লেখা, রামচরিত মানস কার লেখা, আমি আজকে পড়া ধরবো, বুঝতে পারবে। তাহলে বুদ্ধ চরিতের রচয়িতা বলছে অশ্বঘোষ। এই অশ্বঘোষ কার সমসাময়িক ছিলেন? এক্ষেত্রে উত্তর হবে কি? কনিষ্ক। অপশন নাম্বার সি ইজ দা কারেক্ট অ্যান্সার। কনিষ্ক, যিনি কুষাণ বংশের শাসক ছিল। এই কনিষ্কের সময় বৌদ্ধ মহাসম্মেলন হয়েছিল। কোন বৌদ্ধ মহাসম্মেলন হয়েছিল? কি মনে রাখবো আমরা? চতুর্থ বৌদ্ধ মহাসম্মেলন। ঠিক আছে, চতুর্থ বৌদ্ধ মহাসম্মেলন কনিষ্কের আমলে। পরেরটা দেখো, মাউন্টেন পাস, পশ্চিম ঘাট পর্বত এ বা ওয়েস্টার্ন ঘাট যাকে আমরা সহ্যাদ্রি নামেও জেনে থাকি, 2012 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়েছে। তো এই রিজিয়নে আমরা অনেকগুলো এরকম গ্যাপ দেখবো, মাউন্টেন পাস, গিরিপথ আমরা দেখে থাকবো, গিরিপথ। তাহলে বলছে পলঘাট গিরিপথটি কোন দুটি পর্বতকে আলাদা করেছে? আচ্ছা, এটা হচ্ছে প্রশ্ন, বলো চটপট সকলে ভেবে অ্যান্সার করবে। আমরা তো কোন কোন অঞ্চলের মধ্যে কানেক্ট করে সেইভাবে পড়েছি, এটা একটু ঘুরিয়ে জিজ্ঞেস করেছে, তো আশা করি পারবে। দেখো বিভিন্ন মাউন্টেন পাসের কোশ্চেন, চটপট। পলঘাট, থলঘাট, এই যে পার্টটা আমরা পড়েছি না, বলো। মনে রেখে দেবে, এই যতগুলো আমরা এই মাউন্টেন পাস করি ওদের মধ্যে ওয়ান অফ দ্য লার্জেস্ট হচ্ছে পলঘাট। পলঘাট চওড়া খুব। তো সঠিক উত্তর হচ্ছে এটা আমার নীলগিরি আর আন্নামালাই। আর এটা কানেক্টস করে কোন দুই স্থানকে? কানেক্টস করে আমরা সবাই জানি তামিলনাড়ু অ্যান্ড কেরালাম, যার মধ্যে সংযোগ স্থাপন করে হচ্ছে পলঘাট মাউন্টেন পাস। আর এই যে পাসটা রয়েছে কোন দুই স্থানের মধ্যে বলে? যদি স্থানের কথা বলে এটা তো স্টেট আকারে বললাম, যদি স্থানের বলে তাহলে বলো তো স্থানের মধ্যে কি হবে? কোয়েম্বাটুর আর পালাকাট। কোয়েম্বাটুর আর পালাকাট। পরেরটা 10 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার খনন কার্যের সময় কোন ধাতুর ব্যবহার পাওয়া যায়নি? বা একটা প্রশ্ন প্রায়শই আসে যে হরপ্পা সভ্যতার মানুষজনরা কোন ধাতুর ব্যবহার জানতো না বা কোনটির ব্যবহার অজানা ছিল।
তো সেই সময় লোহার ব্যবহার অজানা ছিল, তাদের কাছে অজ্ঞাত ছিল, লোহার ব্যবহার পাওয়া যায়নি। পরেরটা, নর্মদা নদী কোন চ্যুতি বা ফাটল উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়? আচ্ছা, ভারতের নদ নদীর ক্লাসটা সকলে করে থাকলে দেখবে আমি বলেছি এক আর লিখেছি এক। আগের দিন একজন ছাত্রই আমাকে জিনিসটা হাইলাইট করিয়ে দিল। সেটা হচ্ছে দেখবে আমি মাল্টিপল টাইম দুবার বা তিনবার সেম রিপিট করেছি, আর আমি লিখেছি ঠিক, আর আমি নিজে বলেছি উল্টো। সেটা হচ্ছে দেখবে আমরা নদ নদী পড়তে গিয়ে আরে বলো না ফেমাস কোটা সিটি, কোটা সিটি এটা কোন নদীর তীরে অবস্থিত? তো দেখবে আমি বারবার নর্মদা এই যমুনা বলে ফেলেছি বোধহয়। সো চম্বল রিভার অলওয়েজ। তো আশা করি সবাই ধরতে পেরেছো, তবুও আমি এখানে কারেকশন করে দিলাম। কোটা সিটি, দেখবে যখন আমরা যমুনা নদী নিয়ে আলোচনা করছিলাম যে গঙ্গার দীর্ঘতম উপনদী, তো আমি দেখবে লিখেছি ঠিক, মানে লিখেছি তো কারেক্ট, বাট বলেছি দেখবে আমি যখন ভিডিওটা প্লে করলাম ক্লাসটা রিচেক করার জন্য, তো দেখলাম দুবার নয় তিনবার বোধহয় আমি রিপিট করেছি, তো তিনবারই আমার মুখ দিয়ে যমুনা 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 বার হয়েছে, বাট চম্বল বেরোয়নি। তো মনে রেখে দেবে কোটা সিটি, এটা পরীক্ষাতে প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন। হ্যাঁ, তো কোটা সিটি লোকেটস অন দ্য ব্যাংক অফ হুইচ রিভার? অ্যান্সার হবে অলওয়েজ চম্বল, মনে রাখবো আমরা। হ্যাঁ, তো নর্মদা আসলো বলে মনে রাখি। নর্মদার একটা বিশেষ বৈশিষ্ট্য বলো, নর্মদার এই পয়েন্টটা তো মনে আছে, এটাকে আমরা বলে থাকবো দীর্ঘতম পশ্চিম বাহিনী নদী। আরিফ আমি দেখেছি, ঠিকই আছে, অসুবিধা নেই, দীর্ঘতম পশ্চিম বাহিনী নদী মনে থাকবে, দীর্ঘতম পশ্চিম বাহিনী নদী, লংগেস্ট ওয়েস্টার্ন ফ্লোজ রিভার। আমরা যখন দক্ষিণ ভারতের নদী নিয়ে পড়ি না, কিছু নদী বঙ্গোপসাগরে যায়, কিছু নদী আরব সাগরে যায়, তো যতগুলো নদী পশ্চিম বাহিনী হয়, হয় আরব সাগরে যায় বা আরবের নিকট খাম্বাতে যায়। তো যতগুলো পশ্চিম বাহিনী নদী এবং গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত একটা নদী, তাহলে সঠিক উত্তর কি? কোন চ্যুতি বা ফাটলের মধ্য দিয়ে? গ্রাবেন। আর মেনলি আমার পরীক্ষার জন্য এতটুকু প্রশ্নই আসে যে নর্মদা নদী কি না গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত নদী, এই এক্সাম্পল। ঠিক আছে, আর এটা দীর্ঘতম পশ্চিম বাহিনী নদী। পরেরটা, গৌতমী পুত্র সাতকর্ণী কোন বংশের সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন? বলো। এটা তো একদমই সহজ প্রশ্ন। সাতকর্ণীর কথা বলেছে, তো তারা সাতবাহন ডাইনেস্টি থেকে ছিল। অপশন নাম্বার বি ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। পরেরটা দেখো, ভারতের পিটসবার্গ বলা হবে কাকে? লৌহ এবং ইস্পাত শিল্পের জন্য খুবই প্রসিদ্ধ। সঠিক উত্তর কি এই প্রশ্নের জন্য? আমরা বলে থাকবো জামশেদপুর, মনে থাকবে জামশেদপুরকে। অপশন নাম্বার সি ইজ দা কারেক্ট অ্যান্সার, জামশেদপুর হবে রাইট অ্যান্সার। যারা যারা জামশেদপুর করেছে এটার একদম সঠিক উত্তর হয়েছে। পরেরটা দেখো, জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর মহাবীর তিনি কোথায় দেহত্যাগ করেন? জৈন ধর্ম মত অনুযায়ী আমরা টোটাল 24 জন তীর্থঙ্করের উল্লেখ পাই। কতজন টোটাল তীর্থঙ্কর? 24 জন। তো এদের মধ্যে সর্বশেষ তীর্থঙ্কর বা মহাবীর তিনি কোথায় দেহত্যাগ করেছিলেন, এটা হচ্ছে প্রশ্ন। বলো। আমাকে 23তম তীর্থঙ্করের নামটা বলবে। 23তম তীর্থঙ্কর আর জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? এ দুটো খুব ইম্পর্টেন্ট, দেখে নাও। 24তম তীর্থঙ্কর, এক্ষেত্রে আমরা পাবাপুরী হবে। কুশীনগর অনেকে করেছো, গৌতম বুদ্ধের সাথে গুলিয়ে ফেলেছো। গৌতম বুদ্ধ যারা পড়েছো তাদের ওই জায়গায় গুলিয়ে গেছে। কি গো, এগুলো ভুল করলে তো চলবে না। অপশন নাম্বার সি অ্যাবসলিউটলি কারেক্ট। ক্লাসের নোট খুলবে, ভালো করে পেয়ে যাবে। প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? ঋষভদেব।
ঋষভদেব, তিনি ছিলেন প্রথম তীর্থঙ্কর। আর 23তম তীর্থঙ্করের নাম কি? পার্শ্বনাথ। আর 24তম মহাবীর। জাস্ট এই তিনটে মনে রাখলেই আমাদের হয়ে যায়, আমাদের পুরোটা জানা লাগে না। অলকানন্দা আর মন্দাকিনী এই নদীর সঙ্গম স্থলটি কি নামে পরিচিত? অলকানন্দা ও মন্দাকিনী নদীর সঙ্গম স্থল কি নামে পরিচিত? দেবপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, কর্ণপ্রয়াগ নাকি বিষ্ণুপ্রয়াগ? বলো। বিভিন্ন নদীর সঙ্গম। অলকানন্দা ধৌলিগঙ্গা হলে সেটাকে আমরা বিষ্ণু প্রয়াগ বলতে পারি। আর এই প্রয়াগগুলো মেনলি উত্তরাখণ্ডে আছে, কনফ্লুয়েন্সে সেগুলোকে বলা হয়ে থাকে। তো অলকানন্দা মন্দাকিনী তাকে আমরা বলে থাকবো কি? রুদ্র প্রয়াগ, মন্দাকিনী। আর নন্দাকিনী যখন থাকতো তখন নন্দ প্রয়াগ হতো, ঠিক আছে? নন্দ প্রয়াগ হতো। অলকানন্দা ভাগীরথী হলে দেবপ্রয়াগ। দেবপ্রয়াগ কি? অলকানন্দার সাথে ভাগীরথী যখন মিলিত হয়। তোমাদের নদ নদীর দুটো ক্লাসই কমপ্লিট হয়েছে না একটা? দুটো, তাহলে তো পারা উচিত। দুটো, একটা একটা, কেউ লিখে একটা, কেউ লিখে দুটো। পড়ছো তো ঠিকঠাক? আমি যেভাবে ফাউন্ডেশন করিয়ে দিচ্ছি, আমার কথাটা মন দিয়ে শুনবে। আমি যেভাবে ফাউন্ডেশন করিয়ে দিচ্ছি, ফাউন্ডেশন ক্লাস, ফাউন্ডেশনটা আগে করবে। এরকম প্র্যাকটিস তুমি হাজারো সেট পেয়ে যাবে, প্র্যাকটিসের কিন্তু অভাব নেই, অভাব হচ্ছে ফাউন্ডেশনের। ফাউন্ডেশন ক্লাসগুলো খুব ভালো করে করবে, তারপরে এসে তুমি এরকম বিভিন্ন প্র্যাকটিস সেট দেবে। আমি সব বলে দেবো প্র্যাকটিসের রিসোর্স, প্র্যাকটিস দেবে, মক টেস্ট দেবে। আর তোমাদের জন্য মক টেস্টও প্রোভাইড করা হবে, আলাদা মক টেস্ট যেটা নিজেরা অ্যাপের মধ্যে দিতে পারবে, সব প্রোভাইড করা হবে। তুমি TWS এর ব্যাচে এসছো, সো নো চিন্তাই করবে না। তুমি ফাউন্ডেশন ক্লাসগুলোকে মন দিয়ে করবে, ফাঁকি দেবে না কিন্তু, ঠিক আছে? সব ক্লাস যে তোমার একদম পছন্দসই হবে, সব তোমার ব্রেনে এক চান্সে ঢুকে যাচ্ছে, এমনটা নাও হতে পারে। এমন কিছু কিছু খটোমটো টপিক থাকতে পারে যে তোমার ডে ওয়ানে হয়তো ভালো লাগলো না, আধা ঘন্টা দেখলে ভালো লাগছে না, বাট স্কিপ করে বেরিয়ে যাবে না, ধৈর্য ধরে ফাউন্ডেশনটা করবে। এটা কিন্তু আমি বারবার বলে দিয়ে গেলাম। বৃহৎ স্নানাগার, গ্রেট বাথ, এটা আমরা মহেঞ্জোদারোতে আমরা দেখে থাকি, ঠিক আছে? তাহলে মহেঞ্জোদারো। আচ্ছা, এখান থেকে একটা খুব মজার প্রশ্ন তোমাদের আসে। ডান্সিং গার্ল, যে একটা নৃত্যরতা নারী মূর্তি পাওয়া গিয়েছিল, ওটা কোন ধাতু নির্মিত? প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন। বলো গৌরব, গৌরব চৌধুরী বলে ফেলো। কি নির্মিত ছিল সেটা? আরে ব্রোঞ্জ নির্মিত। আরে বাহ 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 বাহ। তাহলে আমরা যখনই এখানকার মধ্যে বিশেষত মহেঞ্জোদারো, মহেঞ্জোদারো মানে হচ্ছে মৃতের স্তূপ, তো মহেঞ্জোদারো যখনই আমরা বলি, এখানে কিন্তু আমরা এই ডান্সিং গার্লও কিন্তু দেখি, নৃত্যরতা নারী মূর্তি, যেটা খুব 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 ইম্পর্টেন্ট। দেখি এইটা কার মনে আছে? সিন্ধু সভ্যতার ম্যানচেস্টার কাকে বলা হয়? সিন্ধু সভ্যতার ম্যানচেস্টার কাকে বলা হয়? কে কে মনে রাখতে পেরেছো? ইটস লোথাল। দু একজন তো হরপ্পাও বলেছো না। দেখবে বস্ত্র ব্যবসার নিরিখে আমি পড়িয়ে থাকলে ঠিক বলে দিই এই পয়েন্টগুলো। সিন্ধু সভ্যতার ম্যানচেস্টার আমরা লোথালকেই বলি। পরেরটা দেখো, ব্রহ্মপুত্র নদী তিব্বতে কি নামে পরিচিত? এটা তো পারা উচিত, সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র। এটা আমি ফার্স্ট পার্টের দিকে মেনলি পড়াই। তাহলে এখানকার মধ্যে প্রশ্ন হচ্ছে ব্রহ্মপুত্র নদী তিব্বতে কি নামে পরিচিত। প্রিভিয়াস ইয়ারে অনেকবার এসছে এই কোশ্চেনটা। অনেক সময় তিব্বতে কি নামে পরিচিত থাকে, বা এইভাবে থাকে যে উৎস, উৎসে, যার অরিজিন যেখানে, উৎস অঞ্চলে এটা কি নামে পরিচিত, এভাবে অনেক সময় দেয়। পারবে? লেটস ট্রাই। চেমায়ুংদুং হিমবাহ যে অঞ্চল, সেখান থেকে আমরা এর উৎপত্তি দেখি। তিব্বতের নাম হচ্ছে সাংপো। সঠিক উত্তর কি? অপশন নাম্বার সাংপো নামে প্রবাহিত হয়। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অরুণাচল প্রদেশে যখন সে প্রবেশ করে,
আমার এই প্রশ্নেরটা উত্তর দাও। এই কে তুমি? মেঘা দত্তা স্যার, আজ আমি ফার্স্ট ক্লাস করছি, কিন্তু যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো কিন্তু দেখে নেবে। রানিং ক্লাসে কোনোদিন জিজ্ঞেস করে নেবে মেঘা, ওকে? যারা লেট জয়েন, যদি এমন কেউ থেকে থাকো যে লেট জয়েন, তোমাকে একদম ডে 1 থেকে স্টার্ট করবে, 1 নাম্বার ক্লাস থেকে যত ফার্স্ট পেন্ডিং ক্লাসগুলো কমপ্লিট করে নেবে। ডে 1, ডে 2, ডে 3, আমাদের দেখবে প্রতিদিনই তো তোমাদের কত অনেক অনেক ক্লাস থাকে। তো যখন এই অরুণাচলে প্রবেশ করে তখন এর নাম কি হয়? দিহং। সেই দিবং, দিহং আর লোহিত মিলিত হয়, আমরা বলছিলাম না? তাহলে অরুণাচল প্রদেশে যখন সে প্রবেশ করে দিহং নাম হয়। আর উৎসস্থলে বা তিব্বতের নাম হচ্ছে কি? সাংপো। গৌতম বুদ্ধ তার প্রথম ধর্মোপদেশ বা ফার্স্ট সেরিমন, গৌতম বুদ্ধ প্রথম যে ধর্মোপদেশ দিয়েছিল তাকে আমরা সেরিমন বলে থাকি ইংরেজিতে, ঠিক আছে? তার প্রথম ধর্মোপদেশ তিনি কোথায় দিয়েছিলেন? আমি পড়া ধরবো, দেখি কে আসে। বলো। প্রথম ধর্মোপদেশ কোথায় দিয়েছিলেন? সঠিক উত্তর সারনাথ, 5 জন এর কাছে, যাদেরকে পঞ্চ ভিক্ষুকও বলা হয়ে থাকে, তাই তো? পূর্ণিমা স্যার, প্রতিদিন লাইভ ক্লাস দেখার পর প্র্যাকটিস করতে পারি না, নেট শেষ হয়ে যায় 4-5টা করার পরে। ইয়েস, ক্লাসের আমাদের একটু প্রেশার থাকে, ক্লাসের একটু প্রেশার থাকে, বাট কিছু করার নেই। কি বলতো, কম্পিটিটিভ এক্সামে তো মানে এত বড় সিলেবাস, ভালো করে করাতে গেলে সময় লাগে, ওই জন্য ক্লাসের আমাদের একটু প্রেশার থাকে। আমি শুধু ভাবি যারা অফলাইনে পড়ে তাদের 1 বছরে সিলেবাস শেষ হয়, কারণ সপ্তাহে 1 দিন বা 2 দিন ক্লাস করে, মানলাম যদি 2 ঘন্টারও ক্লাস করে বা 3 ঘন্টারও ক্লাস করে, এত বৃহত্তর সিলেবাস শেষ করা খুব খুব খুবই টাফ। সেই সুযোগটা তো তোমাদের ঘরে বসে এত অপরচুনিটি পেয়ে যাচ্ছ, এটা সত্যি কতজন পায় না বলো তো এই সুযোগটা, বাট তুমি পাচ্ছ, ফাঁকি দিও না, যত কষ্টই হোক করে নেবে। হ্যাঁ, সারনাথ। পরেরটা দেখো, বলছে আরে গৌরব, ভেরি গুড। না না, নোট কি করবে? নোট টেকিং হচ্ছে ওয়ান লাইনার, নোট ইজ অলওয়েজ ওয়ান লাইনার। নোট কখনই ধরো এইটা এমসিকিউ হয়েছে তুমি সুন্দর করে ঘষে মেজে যে এমসিকিউ লিখবেন না। যদি তোমার এটা অজানা থাকে তবে লিখে নিলে, একটা খাতা রাখলে। হ্যাঁ, সেখানে কি ভারতের কোন উপকূলটি তল উপকূল বা ইমার্জেন্ট কোস্ট লাইনের উদাহরণ? একটা একটা সাইডের উপকূল নিমজ্জিত বা একটা অংশ উত্থিত, সেই সেন্সে কোশ্চেন্সটা করেছে। যদি তোমার না জানা থাকে তুমি ওয়ান লাইনার করে লিখে দেবে, নোট হবে অলওয়েজ ওয়ান লাইনার। ওয়ান লাইনার মানে লাইন বাই লাইন, যাতে তুমি যখন রিভিশন করবে তোমার সুবিধা হয়। বাট সব যে নোট করতে হবে তাও নয়, কারণ তোমার হাতে তো ব্যাচের অ্যাক্সেস আছে, দীর্ঘ অ্যাক্সেস আছে। তোমরা যারা এই ব্যাচগুলোতে পড়ো তোমাদের ভ্যালিডিটিও তো অনেক দিন, তাই না? তো ততদিন তো তোমার কাছে অ্যাক্সেস থাকবে, ঠিক আছে? সঠিক উত্তর কি? করমণ্ডল উপকূল। করমণ্ডল উপকূল আমরা কোন উপকূলকে বলি? আরে তামিলনাড়ুর উপকূল, তামিলনাড়ুর উপকূলকে আমরা করমণ্ডল। আকাশ স্যার, এই জন্যই তো অনলাইন ব্যাচে ভর্তি হয়ে যাবে, ভেরি গুড। বৈদিক যুগে নিষ্ক ও মনা, আই বলো তাড়াতাড়ি, বৈদিক যুগে নিষ্ক ও মনা বলতে কি বোঝায়? চাষের সরঞ্জাম, অলংকার বা মুদ্রাকে বোঝায়, যুদ্ধাস্ত্র, নাকি বিশেষ পোশাক? এটা জেনে রাখবে, নিষ্কমনা হচ্ছে কারেন্সি, কয়েন। অপশন নাম্বার বি তে যায় এটা। নেক্সট, মাজুলি ভারতের প্রথম আইল্যান্ড ডিস্ট্রিক্ট আমরা বলেছিলাম, মনে আছে? ভারতের প্রথম দ্বীপ জেলা, ভারতের প্রথম দ্বীপ জেলা, এটা কোন নদীতে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে ব্রহ্মপুত্র নদী, আসাম মেনলি। ব্রহ্মপুত্র নদী কোথায়? আমরা আসামে দেখে থাকবো, তো মজলি দ্বীপ আমরা সেখানে দেখে থাকবো।
এটা ভেবে অ্যান্সার করবে, ভুল হতে পারে, হ্যাঁ ভুল হওয়ার চান্স থাকতে পারে, ভেবে অ্যান্সার করবে। রাজাপাল এনাফ, ভেরি বিগ এনাফ, বুঝেছো? দাগ নাম্বার দিয়ে অ্যান্সার করো। সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে হর্স রিমেইনস বা ঘোড়ার হাড়ের প্রমাণ পাওয়া যায়? সিন্ধু সভ্যতার এদের মধ্যে কোথায় ঘোড়ার হাড়ের প্রমাণ পাওয়া যায়, এটা হচ্ছে প্রশ্ন। বা ঘোড়ার হাড়ের দেহাবশেষ অনেক সময় বলা হয়ে থাকে। তো সঠিক উত্তর কি হবে এটার? মনে রেখে দেবে তোমার, এটার উত্তর কি? অপশন নাম্বার সি, সুরকোটাটা, একদম কারেক্ট। নেক্সট, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে কোন প্রণালী? এটা খুব ভালো জায়গার কোশ্চেন, বলো। এটা সকলকেই পারতে হবে, এটা যেন ভুল না হয়, একদম মান সম্মান চলে যাবে, সবাই সঠিক উত্তর করবে এটার। আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ পরস্পর পৃথক হয় কোনটির দ্বারা? এটা হচ্ছে প্রশ্ন। একটা তো লাক্ষাদ্বীপ আমরা পড়ি, যেটা হচ্ছে প্রবাল দ্বীপের উদাহরণ হচ্ছে লাক্ষাদ্বীপ। কিন্তু যদি প্রশ্ন আন্দামান নিকোবর থেকে হয়, তাহলে আন্দামান নিকোবর পরস্পর বিচ্ছিন্ন হয় 10 ডিগ্রি চ্যানেল। হ্যাঁ, আচ্ছা, আমাকে এই প্রশ্নের উত্তরটা একটু বলো তো দেখি, যদি পরীক্ষাতে তোমরা পাও যে ডানকান প্রণালী কোন দুটিকে বিচ্ছিন্ন করে, বলো। ডানকান প্রণালী অবস্থিত মনে রেখে দেবে দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামানের মধ্যে। লিটল আন্দামানও বলা হয়। দক্ষিণ আন্দামান আর ক্ষুদ্র আন্দামান। পরেরটা, সিন্ধু সভ্যতার কোন শহরে কোন সিটাডেল সিটাডেল বা উঁচু অঞ্চল, যে দুর্গ অঞ্চল, সেটা পাওয়া যায়নি? ভালো কোশ্চেন। বলে ফেলো, কোন শহরে কোনো সিটাডেল পাওয়া যায়নি? সঠিক উত্তর কি এটার মধ্যে? চানহুদারো। যারা যারা করেছো একদম সঠিক উত্তর হয়েছে। সিটাডেল হচ্ছে অনুপস্থিত এখানে, সিটাডেল অনুপস্থিত কোন অঞ্চল? চানহুদারো, অপশন নাম্বার এ। পরেরটা, শিবালিক ও হিমাচল হিমালয়ের মধ্যবর্তী যে অনুদৈর্ঘ্য উপত্যকা রয়েছে সেগুলোকে কি বলা হয়? শিবালিক ও হিমাচল হিমালয়ের মধ্যবর্তী অঞ্চলে অনুদৈর্ঘ্য যে সমস্ত উপত্যকা দেখা যায় তাদেরকে আমরা কি বলি? দুন বলি। এক্সাম্পল দেহরাদুন। পরেরটা, সত্যমেব জয়তে উক্তিটি কোন উপনিষদ থেকে গৃহীত? পিওয়াইকিউ কিন্তু প্রিভিয়াসেও এসেছে প্রশ্ন। 26-এর দাগের কোশ্চেন, সঠিক উত্তর পূর্ণিমা কি বলেছো? বি, মন্ডক, একদম সঠিক উত্তর। পরেরটা দেখো, গঙ্গার প্রধান উপনদী যমুনা কোন হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে? খুব ভালো কোশ্চেন, মনে রেখে দেবে। এটা কিন্তু দীর্ঘতম দীর্ঘতম উপনদী, এটা দীর্ঘতম উপনদী। সবচেয়ে দীর্ঘ। গঙ্গোত্রী, যমুনোত্রী, কি হবে সঠিক উত্তর? যমুনার তীরে অবস্থিত শহর বললে কি হবে বলতো? যমুনার তীরে তুমি আগ্রা পাবে, দিল্লি পাবে, সব যমুনার তীরে অবস্থিত। বুঝতে পেরেছো? যমুনা খুব বিখ্যাত। গঙ্গোত্রী আমরা গঙ্গাতে এ করি, যমুনা যমুনেত্রী হিমবাহ। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই যমুনার উপনদী কি কি আছে বলো তো দেখি, কার কার ভালো করে পড়েছো বুঝতে পারবো। যমুনার উপনদীগুলোর নাম বলো, একটা দুটো যা মাথায় আসে।
আরে গৌরব, ভেরি গুড, আরে ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। মনে রেখে দেবে আমরা বেতোয়া, চম্বল, কেন, এই সব কিন্তু হচ্ছে যমুনার উপনদী। পরের প্রশ্ন, এই উত্তর এসে যাচ্ছে কেন? প্রথম বৌদ্ধ সঙ্গীতি, এটা তো এইভাবে মুখস্থ করেছি, মুখস্থ তো সবার, রবি পাকা, সহজে মনে রেখে দেব। প্রথমটা রাজগৃহে হয়েছিল, রাজগৃহ বা গ্রীব্রজ যাকে আমরা বলে থাকি, 483 বিসি। অজাত শত্রুর পৃষ্ঠপোষকতা। সঠিক উত্তর আমার অপশন নাম্বার সি, অ্যাবসলিউটলি রাইট। পরেরটা, ভারতের দক্ষিণতম বিন্দু এর অক্ষাংশ কত? মন দিয়ে ভেবে অ্যান্সার করো তো, এটা যদি ভুল করেছো আজকে দেখছি। তারপর ভারতের দক্ষিণতম বিন্দু, আমরা এই কোশ্চেন্সটা আসলে অলওয়েজ দেখব মেনল্যান্ডের সাউদার্ন মোস্ট পয়েন্ট বলছে, নাকি এই ইন্দিরা পয়েন্টকে নিয়ে কোশ্চেন্সটা দিচ্ছে। তো অলওয়েজ এই কোশ্চেন আসলে মাথা ঠান্ডা করে করবে। 6 ডিগ্রি 45 মিনিট উত্তর, অপশন নাম্বার বি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। বুঝতে পেরেছো? এটা কিন্তু ভুল করা চলবে না, এটা কিন্তু ভুল করা চলবে না, ভালো কোশ্চেন ছিল। আর 8 ডিগ্রি 4 মিনিট আমরা যেটা করি উত্তর, এটা আমরা কোথায় দেখি? মেইনল্যান্ডের হিসাবে, মেইনল্যান্ডের হিসাবে। ঠিক আছে, এই জন্য ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কি যদি আমার প্রশ্ন আসে, আমি কখন কন্যাকুমারী করব? যদি দেখি মূল ভূখণ্ড কথা মেনশন আছে, তখন আমরা যেমন বলি না কাশ্মীর টু কন্যাকুমারী, তো সেই কন্যাকুমারী যখন মেনল্যান্ডের কথা উল্লেখ থাকবে। আর ওভারঅল যদি বলে ভারতের দক্ষিণতম বিন্দু কি, তাহলে আমরা উত্তর করে আসবো ইন্দিরা পয়েন্ট, পার্সেন্স পয়েন্টও বলে। পার্থক্যটা বুঝতেছ? নেক্সট, করো। এই এটা তো উত্তর এসে গেল, পাটলিপুত্র। ক্লিক হয়ে গেল কেন আমার? পরেরটা দেখো, পেনিনসুলার ইন্ডিয়া বা উপদ্বীপীয় ভারতের দীর্ঘতম নদী কোনটি? আমরা উপদ্বীপ, 3 দিকে জল বেষ্টিত হওয়ার কারণে আমরা উপদ্বীপ বলেছি। তাই প্রশ্ন বলছে এই পেনিনসুলার ইন্ডিয়া বা এই উপদ্বীপ ভারতের দীর্ঘতম নদী কোনটি? খুব ভালো কোশ্চেন। গোদাবরী, একে আমরা এই জায়গায় কারো কেউ গুলিয়ে যায়নি তো? তোমাদের দক্ষিণ ভারতের নদীর ক্লাস দেখবে একদম এই জায়গা ক্লিয়ার হয়ে যাবে যে দক্ষিণ ভারতের গঙ্গা আমরা এটাকে বলি। এটা অনেক সময় গুলিয়ে যায় কাবেরীর সাথে। নেক্সট, মহেঞ্জোদারো শব্দের অর্থ কি? এটা তো একদম সহজ, আজকে বুঝিয়ে দিয়েছি। মহেঞ্জোদারো শব্দের অর্থ মৃতের স্তূপ, অপশন নাম্বার এ কারেক্ট অ্যান্সার। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ভালো ভালো প্রশ্ন। সমগ্র দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ এটাই, নাম কি? আনাইমুদি। 33-এর বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, আনাইমুদি সমগ্র দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। আজীবক ধর্মের প্রবক্তা কে ছিলেন? পুলিশ পরীক্ষাতেও এসেছিল, গোশাল, মনে রেখে দেবে, অপশন নাম্বার সি কারেক্ট অ্যান্সার। ছোটনাগপুর মালভূমি সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আর এই প্রশ্নটা খুব দেয়, ছোটনাগপুর মালভূমি কি জাতীয় শিলা দ্বারা গঠিত? খুব দেয় প্রশ্নটা, তাহলে মনে রেখে দেবে ছোটনাগপুর মালভূমি প্রধানত গ্রানাইট আর নিস জাতীয় শিলা দ্বারাই গঠিত। গ্রানাইট ডাব্লিউবিসিএস ও দিয়েছিল, হ্যাঁ, গ্রানাইট আর নিস জাতীয় শিলা দ্বারা গঠিত। পরেশনাথ ইজ দা রাইট অ্যান্সার। নর্মদা আর তাপি নদী, আচ্ছা তাপি আর তাপ্তি কিন্তু সেম, হ্যাঁ। নর্মদা ও তাপি নদীর মধ্যবর্তী স্থানে কোন পর্বত অবস্থিত? বিন্ধ্য, সাতপুরা, বলো চটপট। ববিতা, সৌমি, রিমি, অর্পিতা, পল্লবী, সমক,
সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 36, সাতপুরা। সাতপুরা পর্বত এটা একটা স্তূপ পর্বতের উদাহরণ। সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? কে বলতে পারবে? সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ধূপগড়, মনে নেই? পরেরটা কর্কট ক্রান্তি রেখার সবচেয়ে, এটা যেন ভুল না হয়, একটু ভেবে করলেই অ্যান্সারটা হয়ে যাবে। ট্রপিক অফ ক্যান্সার তো মেনলি আমাদের 8টা স্টেটের ওপর দিয়ে যায়, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, এইভাবে। সেই সেন্সে ভেবে অ্যান্সার করো। আরে আমরা যখন ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিতে একটা ক্লাস করি, সেই সেন্সে একটা কোশ্চেন আসে, WBCS এ এসেছিল, যে নিচের মধ্যে কোনটি কর্কটক্রান্তি রেখার নিকটবর্তী। এবারে 4-5টা অপশনের নাম দিয়েছিল, কলকাতা তখন উত্তর হয়েছিল, কারণ কলকাতা তোর ওপর দিয়ে তো অ্যাকচুয়ালি পাস করেনি, আমাদের নদিয়ার কৃষ্ণনগর, ধবুলিয়া, তো কৃষ্ণনগর, ধবুলিয়া, সেই সেন্সে তখন কলকাতা অ্যান্সার করা হয়েছিল। বাট এখানে যে শহরগুলো দিয়েছে তাদের মধ্যেও সবচেয়ে নিকটস্থ, সবচেয়ে কাছে বলেছে, তাই রাঁচি হচ্ছে এটার উত্তর। তাপি তাপ্তি সেম, মিতালি কর, বুঝেছো? যেমন কাবেরী সি দিয়েও স্পেলিং শুরু হয়, কে দিয়েও স্পেলিং শুরু হয়, বুঝতে পেরেছো? বাট আমি জানিয়ে রাখলাম, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি সেন্সে যখন কোশ্চেন্সটা আসে, দেখবে কলকাতা উত্তর হয়। নেক্সট, ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন প্রধান নদী কোনটি? ছোটনাগপুর মালভূমি থেকে অনেক নদ নদী উৎপন্ন হয়েছে, কোশ্চেন্স হচ্ছে এদের মধ্যে প্রধান নদী কোনটি? অ্যাবসলিউটলি রাইট, সুবর্ণরেখা। ভারতের প্রাচীনতম পর্বতশ্রেণী কোনটি? আরে এটাকে তো আমরা এইভাবে ডিফাইন করি, ওল্ডেস্ট ফোল্ড মাউন্টেন। প্রাচীনতম ভঙ্গিল পর্বত, যা বর্তমানে অবশিষ্ট পর্বত, ইরেশনাল মাউন্টেনে পরিণত হয়েছে। আরাবল্লী, আরাবল্লীর হাইয়েস্ট পিকের নাম কি? গুরু শিখর। পরেরটা, লাক্ষাদ্বীপ পুঞ্জ গঠিত হয়েছে মূলত কোন প্রক্রিয়ায়? লাক্ষাদ্বীপ একটা, মনে রেখে দেবে, কোরাল আইল্যান্ড, যা প্রবাল সঞ্চয়ের মাধ্যমে লাক্ষাদ্বীপ পুঞ্জের গঠন এসছে। শিবালিক হিমালয়ের পাদদেশে নুড়ি পাথর যুক্ত সছিদ্র ভূমিরূপকে আমরা কি বলি? শিবালিক বহির হিমালয় অঞ্চল, তো সেই অঞ্চলের পাদদেশের নুড়ি পাথর যুক্ত সছিদ্র ভূমিকে আমরা বলে থাকি ভাবর। অপশন নাম্বার বি। গৌতম বুদ্ধের গৃহত্যাগের ঘটনা বৌদ্ধ ধর্মে কি বলা হয়? একটা তার গৃহত্যাগ, আর একটা তার গৃহত্যাগ বা সংসার ত্যাগ, মানে কিন্তু একই। আর একটা তোমার দেহত্যাগ, সংসার ত্যাগ, ব্যাপারটা একই। কত বছর বয়সে ঘটেছিল এটা পরীক্ষাতে দেয়, কত বছর বলো তো? এটা হচ্ছে মহাভিনিষ্ক্রমণ, ঠিক আছে? মহাপরিনির্বাণ হচ্ছে তার দেহ ত্যাগের ঘটনা, 29 বছর বয়সে। সিন্ধু নদের উৎপত্তি কোথা থেকে? এটা তো সহজ প্রশ্ন, চেমাংদুং। মেহেরগড় সভ্যতা, এটা ইন্টারেস্টিং কোশ্চেন, হিস্ট্রি দেখবে ফার্স্ট ক্লাসটা আমরা এই জায়গার উপর দিয়ে করি, অনেকের গুলিয়ে যায়, প্রি পোটো আর হিস্ট্রি যে আমরা এজটা করি, ওই জায়গার কোশ্চেন, ভেবে বলো। বলছে মেহেরগড় সভ্যতা কোন যুগের সভ্যতা নিদর্শন? নব্য প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ, পুরনো প্রস্তর যুগ, নাকি তাম্র প্রস্তর যুগের নিদর্শন? মেহেরগড় সভ্যতা কোন প্রস্তর যুগের নিদর্শন? বলো। নিওলিথিক এজ, কৃষিভিত্তিক সভ্যতা ছিল, তাই না? কৃষিকাজ, পশুপালন যাদের জীবিকার মধ্যে ছিল, তাই এটা আমরা দেখেছি নব্য প্রস্তর যুগ। মেহেরগড় সভ্যতা উন্নত নগর কেন্দ্রিক ব্যবস্থা আমরা দেখেছি না মেহেরগড়ে,
মেহেরগড় সভ্যতা মানেই মনে রেখে দেবে উন্নত নগর পরিকল্পনা। কখনো সময় পেলে একটা মুভি দেখো, কখনো ফাঁকা টাইম পেলে আমাদের ঋত্বিক রোশনের মহেঞ্জোদারো, তাহলে এই যে নিচু জায়গা, উঁচু দুর্গ অঞ্চল, সিটাডেল, এটা বুঝতে পারবে। বুঝতে পেরেছো এই জিনিসটা, এবং কিভাবে ট্রেড হতো, বাণিজ্য হতো, এক জায়গা থেকে এক জায়গায় বাণিজ্য করতে যেত, ওই মুভিটাই দেখানো আছে অনেকটাই। কর্কট ক্রান্তি রেখা কটি রাজ্যের ওপর দিয়ে গেছে? সঠিক উত্তর, এ তো আমাদের 8টা স্টেটের ওপর দিয়ে গেছে, মুখস্থ তো। এই কে বলেছে 7টি? কান ধরে দাঁড়িয়ে থাকো। কর্কট ক্রান্তি রেখা 8টি রাজ্যের ওপর দিয়ে ভারতের পাস করে। মনে রেখে দেবে, পশ্চিম থেকে শুরু করবে একেবারে গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা অ্যান্ড ফাইনালি মিজোরাম। ত্রিপিটক কোন ভাষায় লেখা? ত্রিপিটক পালি, অপশন নাম্বার বি। গোদাবরী আর কৃষ্ণার বদ্বীপের মাঝে কোন লেক অবস্থিত? এটা ডাব্লিউবিসিএস এও আসা করছেন এক সময়কার, খুব ফেমাস একটা লেক, মনে রেখে দেবে, কোল্লেরু লেক অবস্থিত। গোদাবরী আর কৃষ্ণার বদ্বীপ অঞ্চলের মাঝে এই লেকটা রয়েছে। স্যার মেহেরগড় সভ্যতা নগর কেন্দ্রিক নয়। ও, আমি আগেরটা কি সভ্যতায় ছিলাম আমরা? ভেরি গুড, ভেরি গুড। আহা হা হা, মাই মিস্টেক। দেখেছো, এখানে আমি হরপ্পা ভেবে নিয়েছিলাম। আমি দেখবে, দেখো মুভিটারই রিকমেন্ড করলাম, মহেঞ্জোদারো মুভি। হ্যাঁ, ঠিক বলেছো, আমি আমি বলে ভুল লিখলাম। নগর পরিকল্পনা আমরা কোথায় দেখি? হরপ্পাতে দেখি, উন্নত জীবনযাত্রা, নগর পরিকল্পনা, ড্রেনেজ সিস্টেম। বাট মেহেরগড় কৃষি কেন্দ্রিক গ্রাম্য সভ্যতা। মেহেরগড় গ্রাম্য সভ্যতা, হ্যাঁ, মাই মিস্টেক, ভেরি গুড। নেক্সট, পরেরটা। সিন্ধু সভ্যতার মানুষ কোন পশুর ব্যবহার জানতো না? এটা তো আমরা সবাই পারবো, ঘোড়া। এগিয়ে যাই। নাথুলা পাস, এটা কোথায় অবস্থিত বলো? এই কমেন্ট দেখতে গেলে অনেক সময় একটু মাথায় এপাশ ওপাশ হয়ে যায়। বলো বলো বলো। হাফিজা, তনুজা, অর্পিতা, দেবজানী, শবনম, আলিফ, পূজা, মন্দিরা, সাথী, পূর্ণিমা বলছে স্যার শুনেছি, ভুলে গেছি। পূর্ণিমা, তোমার বেড়াতে নিয়ে যেতে হবে। যে নাথুলা পাস শুনেছিলাম, ভুলে গেছি, একবার চোখে দেখেই নিয়ে আসতে হবে। নাথুলা গিরিপথ অবস্থিত সিকিম, অপশন নাম্বার এ কারেক্ট আনসার। পরেরটা, এইটা আমার আজকে লাস্ট কোশ্চেন এবং 50 এমসিকিউজ, এটা 50 নাম্বার কোশ্চেন, ভেবে অ্যান্সার করবে যেন ঠিক হয়। কাশ্মীর উপত্যকায় এক ধরনের, এটা কিন্তু এসএসসি তেও এসছে কোশ্চেনটা প্রিভিয়াস ইয়ারে, খুব ইন্টারেস্টিং কোশ্চেন। কাশ্মীর উপত্যকায় দেখা যায় এমন বিশেষ ধরনের হ্রদ সংলগ্ন পলিস্তর, যাকে কি বলা হয়? কয়াল, কারেওয়া, তাল নাকি ধান্দ? অনেক অ্যান্সার ভুল বলেছো, আমি ক্লু দিচ্ছি। এটা যখন মৃত্তিকা পড়াবো তখন এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। এটা খুব ভালো স্যাফরান চাষের জন্য বিখ্যাত, জাফরান চাষের জন্য বিখ্যাত। এবার বলো। কয়াল মনে রেখে দেবে, বার্খিস ওয়াটার লেক লেগুন কয়াল, এটা আমরা কেরালাম অঞ্চলে খুব ফেমাস। বাট জাফরান চাষের জন্য ফেমাস হচ্ছে আমার কাশ্মীর। সো কারেওয়া হচ্ছে কাশ্মীর, জাফরান চাষের জন্য বিখ্যাত, ঠিক আছে? কারেওয়া কি জাফরান চাষের জন্য বিখ্যাত। থ্যাংক ইউ, দ্যাটস অল ফর টুডে। আমি টেস্ট করলাম আজকে তোমাদের, তোমাদের কমেন্ট সেকশনও আমি খেয়াল করলাম এবং দেখলাম যে কে কেমন পড়ছো, নাকি কতটা ফাঁকি দিচ্ছ। দেখো, ফাঁকি প্লিজ দিও না। আমি আমি তোমাদের চ্যাট সবার আমার সামনে ওপেন থাকে, আমি দেখি কে কি লেখো কন্টিনিউয়াস। অ্যান্ড আমি শুধু একটাই কথা বলবো, পড়ো। আর অনেক অপরচুনিটি আসবে এবার, যে কারণে অনেক ফর্ম ফিল আপ করার সুযোগ পাবে। পড়াশোনাটা করো, একবার ভালো করে ফাউন্ডেশনটা কমপ্লিট করলে তোমারই লাভ, ঠিক আছে? তারপর তুমি জাস্ট কুইক রিভিশন দেবে, যে পরীক্ষার যেমন সিলেবাস সেই অ্যাকর্ডিং বসে যাবে, তোমাকে আর
বারবার ব্যাচ কিনে এটা করতে হবে না, কারণ তুমি একবার ভালো করে ফাউন্ডেশন করলেই তোমার কমপ্লিট। বলো কার কি জিজ্ঞাসা এবারে বলো, দু একজনের একটু আমি কমেন্টস পড়ি, পড়ে তারপর আমরা ছুটি দিয়ে দেব। স্যার পিডিএফ কোথায় পাবো? নর্মালি যেমন ক্লাসের শেষে পিডিএফ আপলোড হয় ওইরকম ভাবেই সঞ্জয় পিডিএফ পেয়ে যাবে। অন্বেষা স্যার আপনার ফার্স্ট লাইভ ক্লাস করলাম, আরে ভেরি গুড, আরে ওয়াইদা সো স্যাড, ওটা দেখলাম। শ্বেতা সিং স্যার প্লিজ বলুন কোনো বুক নিতে হবে না? এই মুহূর্তে কোনো বুক নিতে হবে না, সাফিসিয়েন্ট এনাফ ক্লাস যাচ্ছে, ইচ সাবজেক্টে ক্লাসগুলো মন দিয়ে করো, তারপর তুমি চাইলে প্রয়োজনে বিভিন্ন প্র্যাকটিস সেট বা ইত্যাদি নিতে পারো সেটা শেষে। আগে এখনো 4-5 মাস কিছুই লাগবে না, এইগুলোই মন দিয়ে করো। ইমন ঘোষ রেগুলার পড়ার রুটিন তুমি তোমার স্লট অনুযায়ী বিল্ড করো এবং একটা ব্যালেন্স করে, যেখানে সেলফ স্টাডির সময়ও থাকবে ক্লাসগুলোও করার সময় থাকবে। আরিফ মিয়া স্যার আমার যে সমস্যাগুলো বললাম, তোমার সমস্যাগুলো আমার কাছে এসেছিল, আমি বলে দিচ্ছি। ওর দুটো ডাউট হয়েছিল, জানিয়েছিল, আমাকে টিম ফরওয়ার্ড করেছিল, তো আমি আবার চেক করলাম। ওদের ফার্স্ট প্রবলেম শুনুন, আমি ক্লাসেই বলে দিচ্ছি, বাকি জনের ডাউট থাকলেও ক্লিয়ার হয়ে যাবে। কই গেল? হ্যাঁ, ফার্স্ট প্রবলেম ছিল, তো ও লিখেছিল স্যার সিন্ধু সভ্যতা, স্যার আপনি পড়াতে গিয়ে এই সভ্যতা সাইটগুলো সম্পর্কে আলোচনা করার সময় হরপ্পান সাইটের বিশেষ কোনো প্রত্ননিদর্শন সম্পর্কে আপনি আলোচনা করলেন না। দেখো সিন্ধু সভ্যতা আর হরপ্পা সভ্যতা তো একই। সিন্ধু সভ্যতার যতগুলো সাইট আছে তার মধ্যে প্রথম আবিষ্কৃত সাইট হচ্ছে হরপ্পা, তাই এটাকে আমরা হরপ্পান সিভিলাইজেশন অনেক সময় বলে থাকি। তো আলাদা করে ওরা আবার সাইট হয় না, বুঝতে পেরেছো? এই ধোলাভিরা, লোথল, কালীবঙ্গান যত আমরা সাইট বলি সবই আমরা সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা সাইট আমরা বলি। হরপ্পা থেকে এবার এবার যদি স্পেসিফিক্যালি আমি যদি এই হরপ্পা সম্পর্কে আলোচনা করতে যাই, সেটা আমার এখানে প্রয়োজন হয় না। প্রত্যেকটা সাইট লাইক ধোলাভিরাতে কি কি পাওয়া গেছে, হরপ্পাতে কি বিশেষত্ব রয়েছে, কি আবিষ্কার করেছিল, জাস্ট এটাই। ভারতে অবস্থিত সিন্ধু সভ্যতার যা যা সাইট আছে সেইগুলোর কোনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন ইম্পর্টেন্ট, এবং যদি ইউনেস্কো সাইট হেরিটেজ ডিক্লেয়ার হয় সেই পার্টটা ইম্পর্টেন্ট, লাইক ধোলাভিরা, বুঝতে পেরেছো? আর কোন নদী সংলগ্ন সেটা। আচ্ছা, তোমার দ্বিতীয় একটা ডাউট ছিল যে বৈদিক সভ্যতা, তারপরে লিখেছে স্যার এত কিছু কি আর লেখা যায়? আহা হা, পড়াশোনাতে এত অ্যালার্জি দিলে কি করে হবে? হ্যাঁ ঠিকই আছে। হ্যাঁ, আর তুমি আরেকটা এই যে ডাউট দিয়েছিলে যমুনার উপনদী চম্বল কোটা শহর বলতে গিয়ে, হ্যাঁ আমি ওটা তো আজকে কারেকশন করে দিলাম। বৈদিক সভ্যতা সেশনে ঠিক আছে। আর তোমার সিন্ধু সভ্যতার ওই যে তুমি সাইটের কথা বললে, সিন্ধু সভ্যতায় হচ্ছে সিন্ধু তীরবর্তী অঞ্চলে গড়ে ওঠা সভ্যতা বলে, তার আবিষ্কৃত প্রথম সাইট হরপ্পা। নেক্সট। আচ্ছা, তারপরে মাম্পি স্যার ডাব্লিউবিসিএস এর প্র্যাকটিস ব্যাচ অ্যাডমিন, আমরা নোটিফিকেশনটার অপেক্ষা করছি একটু। জুলিকা রেকর্ডিং করি, হ্যাঁ ভেরি গুড। তারপরে রুমিশীল স্যার আমার ছোট বেবি আছে তাই লাইভ ক্লাস করতে পারি না, পরে দেখে নি। হ্যাঁ হ্যাঁ দেখে নিও। মেঘা দত্ত ডাউট ক্লিয়ার কিভাবে করবো? যখনই টিচার পড়াবেন সেখানে তুমি তোমার কোশ্চেন্সটা পুট করতে পারো। তারপরেও না হলে আমরা ব্যাচের কয়েক মাস পর ডাউট ক্লিয়ারিং আলাদা ফর্মও দেবো, যে যদি আরো কারো কোনো এক্সট্রা ডাউট থাকে তো তুমি সেখানে আবার ফিল করতে পারবে। কবির স্যার নোট করবো নাকি জেরক্স করবে? নোট হচ্ছে সব থেকে ভাইটাল পয়েন্ট, তুমি করতে পারলে ভালো, না করতে পারলে জেরক্স করার দরকার নেই, কারণ এগুলো তো প্রিন্টেবল ভার্সন নয়, প্রচুর পেজ নষ্ট এবং অর্থের অপচয় হবে। তার থেকে বরং যে কোনো একটা ভালো বই কিনে নিলে তুমি সব এক জায়গায় পেয়ে যাবে, সুতরাং জেরক্স করার দরকার নেই। নোট টেকিং ভেরি ইম্পর্টেন্ট, বাট নোট যদি না করতে পারো সময়ের অভাবে, তোমার কাছে ব্যাচের অ্যাক্সেস আছে, তুমি যখন খুলে তখন সেই জিনিসটা করতে, যেমন বই তোমার কাছে থাকলে তুমি পাতা উল্টে দেখতে পাবো, তোমার কাছে ডিজিটাল বই আছে, চ্যাপ্টার ধরে ধরে ক্লাসের ভিডিও আর পিডিএফ আছে, তুমি সেটা রিভাইজ করতে পারবে। তো নোট করতে পারলে ভালো, না করতে পারলে জেরক্স করার দরকার নেই। দীপ জানান আমার ডাব্লিউবিসিএস এর বই, না 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 আর দরকার নেই। স্যার আপনার ক্লাস করবো বলে ভর্তি হয়েছে, আপনার পড়ানো খুব ভালো লাগে। অপর্ণ সর্দার, ভেরি গুড। স্যার কত ঘন্টা পড়লে ভালো হবে? রিভাইজের সময় কতটা দেবো? ইমন এটা ডিপেন্ড করে আপ টু নিজের। আমি যদি বলি তোমার ক বাটি ভাত লাগে, তুমি বলবে স্যার আমার 2 বাটিতেও হয়ে যায়, আমি বলবো আমার 3 বাটি লাগে।
তো এক একজনের যেমন শারীরিক চাহিদা এক এক রকম, তেমনি এক একজনের ব্রেনের ক্যাপাসিটি এক এক রকম। কেউ 2 ঘন্টা পড়েই হাঁপ লেগে যায়, আবার কেউ 4 ঘন্টাও এক জায়গায় চেয়ারে বসে পড়তে পারে। এটা ডিপেন্ডস অন পারসন টু পারসন। তো তোমার যতক্ষণ এনার্জি ধরে রাখতে পারছো ঠিক ততক্ষণ পড়বে। এনার্জি নেই, চোখে জল টল দিয়ে এইভাবে চোখ বড় বড় করে পড়ার দরকার নেই। যতটা শরীর টানে ঠিক ততটাই পড়ো। ঠিক আছে? ঠিক আছে, সবাই ভালো থেকো। নিজের খেয়াল রেখো, পরিবারের খেয়াল রেখো। মানে স্যার পায়ে ইনজুরি থাকার কারণে ডব্লিউ মার্ক ক্লিয়ার হয়নি, রাখতে গেছি। ওহো, সামনে বার হয়ে যাবে। জুলিকা গুড নাইট। ইয়েস, শুভরাত্রি। সবাইকে ভালো থেকো এন্ড সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং। টাটা।